নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই দুপুরের সুপার প্রাইম টাইমে। দুপুর 2টো মানে আপনারা জানেন ফুল অ্যান্ড ফাইনাল। শর্মিষ্ঠার সঙ্গে আমি শুভজিৎ রয়েছে আজ। আর ফুল অ্যান্ড ফাইনালের শুরুতে আবারও মমতা বন্দ্যোপাধ্যায় নিঃসঙ্গ। তার কারণ এবার পদত্যাগ তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি মোশাররফ হোসেনের। পদত্যাগ করেই মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ ইটাহারের তৃণমূল বিধায়ক। কালীঘাট তৃণমূল ছেড়ে ঋতব্রত শিবিরের দিকে যাওয়ার ইঙ্গিতও তিনি দিয়েছেন। আমার সহকর্মী বিশ্বরূপ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। বিশ্বরূপ, আমি দুটো বিষয় জানতে চাইবো। এক, তিনি পদত্যাগ করে মুখ্যমন্ত্রীর প্রশংসা করছেন, সে বার্তায় তিনি কি বলেছেন, এবং তার ঋতব্রত শিবিরের দিকে যাওয়ার ইঙ্গিতটা ঠিক কিভাবে তার পদত্যাগ করতে দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে? দেখো শুভজিৎ, তোমাকে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা বিষয় বলে রেখি, এই মোশাররফ হোসেন কে সেটা জানতে লাগবে। সে হলো ইটাহারের বিধায়ক। তোমাকে জানিয়ে রেখি, চোপড়ার বিধায়ক হামিদুর রহমান, ইসলামপুরের বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল সহ গোলাম রাব্বানি যিনি মন্ত্রী ছিলেন এবং পাশাপাশি চাকুলিয়ার বিধায়ক, যখন ঋতব্রতর হয়ে সই করলেন, এই মোশাররফ বলেছিলেন যে আমি অন্তত ঋতব্রতর শিবিরে যাব না, আমি দিদির সঙ্গে আছি। এবং টিভি9 বাংলাকে এক্সক্লুসিভ ফোনে তিনি জানিয়েছিলেন যে যারা বিধায়করা সই করেছেন তারা তার সাথে মোশাররফের সঙ্গে নাকি যোগাযোগ রাখছেন, তারা নাকি দিদির সঙ্গে আবার ফিরে আসবেন দিদির কাছে। সেই মোশাররফ যখন আজকে ঋতব্রতর শিবিরে যুক্ত হওয়ার ইঙ্গিত দিলেন, তখন কিন্তু উত্তর দিনাজপুরে একটাই কথা শোনা যাচ্ছে যে ঋতব্রত দিদির সঙ্গে বেইমানি করলেন। দেখো, তুমি যেটা বললেন যে মুখ্যমন্ত্রীর প্রশংসা তিনি কিভাবে করেছেন, তিনি যেটা বলছেন যে শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকাকালীন তার সঙ্গে সুসম্পর্ক ছিল এবং তিনি বর্তমানে বিজেপিতে থাকলেও তার সঙ্গে সুসম্পর্ক আছে। দেখো, এই কথাতেই কিন্তু প্রমাণ হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আর থাকতে চাইছেন না এই মোশাররফ। তার সাথে কিন্তু অভিষেকেরও খুব ভালো সম্পর্ক ছিল, বিভিন্ন সময় অভিষেকের সঙ্গে এই মোশাররফ হোসেনকে দেখা গিয়েছে। আজকের এই ঘটনা এবং পাশাপাশি যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীতে যোগ দিতে চাইছেন, তিনি যেটা বলছেন ঋতব্রত তৃণমূল আর দিদিও তৃণমূল, তাই আমি তৃণমূলেই আছি, ঋতব্রতর সঙ্গে আমার যোগাযোগ হয়। দেখো, এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। শুভজিৎ, ধন্যবাদ বিশ্বরূপ। রবি দুটোই তো সবাই তৃণমূলই বলছে। এখন আমাদের সহচর এমএলএরা আছে, তারাও তৃণমূল, আমরাও তৃণমূল, সবাই। আগামী দিনে ঢুকবেন ঋতুব্রত দলে? ওনাদের সঙ্গে কথা হয়েছে, নিশ্চয়ই দেখছি কোনটা কি হবে, সময়ে বলবো, নিশ্চয়ই বলবো, আপনারা জানতে পারবেন। কথা কাদের সাথে হয়েছে? কথা তো এখন বিধানসভায় যে সরকারিভাবে যে স্বীকৃতি বিরোধী দলীয়, তাদের সঙ্গে কথা হয়েছে। হ্যাঁ, কথাবার্তা তো নিশ্চয়ই হয়েছে। উন্নয়নের কাজ, আমি তো মাননীয় মুখ্যমন্ত্রী, দেখুন আপনারা জানেন আমার পূর্ব পরিচিতি ছিল, আমাদের এই জেলার অবজারভার ছিল, ওনার অধীনে অনেকদিন পলিটিক্স করেছি এবং উন্নয়ন উনি আমাকে ওই সময়েও, উনি যখন মন্ত্রী ছিলেন তৃণমূল সরকারে, সেই সময় উনি অনেক উন্নয়ন আমার ইটাহারের জন্য দিয়েছেন, বা উনি উন্নয়নটা ভালো বুঝেন এবং রাজনীতিতে উনি একজন ভালো, মানে আমাদের কর্মীদের জন্য, আমাদের মাপের নেতাদের জন্য ভালো একজন লোক। সংখ্যালঘু সেলের সভাপতি পদ থেকে ইস্তফা দিচ্ছেন। স্বাভাবিকভাবে অনেকে মনে করছেন যে এই বিক্ষুব্ধ শিবিরের সঙ্গে তিনি হয়তো যোগাযোগ রাখছেন বা ইত্যাদি। আমি বলতে পারবো না, আমার সঙ্গে মোশাররফের এই বিষয়ে কোনো কথা হয়নি, ফলে আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না। অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সামলাতে হিমশিম খেতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আবারও দলীয় বৈঠকে ক্ষোভ উগরে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কেন বিভিন্ন মামলা থেকে সরানো হচ্ছে তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনেই প্রশ্ন তোলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বেশ কিছু মামলায় মানেকা গুরুস্বামীকে নিয়োগের চিন্তা ভাবনা করছে তৃণমূল, আর এতেই ক্ষেপে লাল কল্যাণ, এমনটা সূত্রের খবর। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার ক্ষোভ উগরে দেওয়ায় বা বলা ভালো তার ক্ষোভ প্রকাশ করায় আবারও কিন্তু বিড়ম্বনায় পড়তে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সামলাতে এবার একটু হিমশিমি খেতে হচ্ছে তাকে, তার কারণ আবারও দলীয় বৈঠকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি প্রশ্ন তুলেছেন যে কেন বিভিন্ন মামলা থেকে সরানো হচ্ছে, তা নিয়ে মমতা অভিষেকের সামনেই প্রশ্ন তোলেন তিনি। সৌরভ গুহ আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সৌরভ, এক্ষেত্রে সূত্র মারফত কি জানা যাচ্ছে, মানে কোন কোন বিষয়গুলো নিয়ে মুখ খুলে আবার একটু বিড়ম্বনা বাড়ালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়?
দেখো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময়ে তার মন্তব্যের জন্য বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকেন, তবে এখানে বিষয়টি কিন্তু আদৌ তার নয়। আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেসের বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর তৃণমূল কংগ্রেস কার্যত ব্যাপকভাবে তার বিধায়করা বেরিয়ে গিয়ে বিধানসভা তৃণমূল এবং কালীঘাট তৃণমূলে ভাগ হয়ে গিয়েছেন। সেই কালীঘাট তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুর্দিনে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এখানেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল কালীঘাটে একটি বৈঠকে সামিল হয়েছিলেন। সেখানে তিনি কিছু ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। তা হলো এই, বহু মামলা চলছে, সেই বেশ কিছু মামলায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বদলে দল অন্য আইনজীবী এবং মানেকা গুরুস্বামীর মতো বিভিন্ন আইনজীবীদেরকে নিয়োগ করছেন। স্বাভাবিকভাবে এই বিষয়টিকে ভালো চোখে দেখেননি সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তা নিয়ে তিনি তার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন বৈঠকের মধ্যে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। এটা নিয়ে বাইরে কোথাও তিনি কিন্তু কোনো মন্তব্য করেননি। তবে বৈঠক থেকে যেটা সূত্রের দাবি যে এই দুঃসময়ে আইনজীবী হিসেবে, সাংসদ হিসেবে তিনি যখন সব সময়ের জন্য দলের পাশে, তখন বেশ কিছু মামলায় তিনি লক্ষ্য করছেন যে তার বদলে দল অন্য কোনো আইনজীবীকে নিয়োগ করবার ব্যাপারে ভাবনা চিন্তা করছে। স্বভাবতই এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমরা কুণাল ঘোষকে এই বিষয়ে জিজ্ঞাসা করায় তিনি বলেন, বহু মামলা চলছে, হয়তো কোনো মামলা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাদে অন্য কেউ করবেন, তবে তার মানে এটা কখনোই নয় যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দল বা নেতৃত্বের কাজ থেকে দূরে সরে যাচ্ছেন। তিনি একই সঙ্গে দল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন। শুভজিৎ। ধন্যবাদ সৌরভ। এখন যেখানে প্রচুর মামলার বিষয় থাকে, একটা মানুষ কত চাপ নেবে? কল্যাণদা একজন দক্ষ আইনজীবী, মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সৈনিক, আজকের নয়, একজন সিনিয়র মোস্টদের মধ্যে একজন, একদিকে দক্ষ পার্লামেন্টেরিয়ান, সব মিলে, এবং কল্যাণদা বহু মামলা দক্ষতার সঙ্গে লড়ছেন। আমার মামলায় তো কল্যাণদা ওই আদালত অবমাননা, যেটা আমার জোর করে এই রামবাম যারা মামলাটা করিয়েছিল, কল্যাণদা তো লড়াই করেছেন। ফলে এটা সম্পূর্ণ পার্টির ইন্টারনাল ব্যাপার। কল্যাণদা দিনের শেষে আপনারা দুদিন এসব মাথা ঘামাবেন, তারপর দিন দেখবেন মমতাদির পাশে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ই দাঁড়িয়ে আছে। অর্থাৎ দেখলেন তো কালীঘাট তৃণমূলের অন্দরেও কিভাবে দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে। কিন্তু যারা বিরোধী, যারা ইতিমধ্যে এনসিপিআই এর সঙ্গে যোগ দিয়ে দিয়েছেন, তাদেরকে উদ্দেশ্য করে মহুয়া মৈত্র তিনি বেশ কিছু বক্তব্য রেখেছেন সোশ্যাল মিডিয়ায়, জানিয়ে ইতিমধ্যে আকচি শুরু হয়ে গিয়েছে। এনসিপিআই এর সোশ্যাল মিডিয়ার পেজকে হাতিয়ার করে কাকুলিদের খোঁচা দিলেন মহুয়া। ঠিক কি সমস্যা, কি বক্তব্য রেখেছেন আমাদের আউটপুট এডিটর সুশোভন এই মুহূর্তে সঙ্গে রয়েছে। সুশোভন, ঠিক কোন জায়গায়, কোন পর্যায়ে এই মুহূর্তে মহুয়া মৈত্র এবং বিদ্রোহী তৃণমূল সাংসদ যারা এনসিপিআই এ মিশে গিয়েছেন তাদের সম্পর্ক? তবে সূত্রপাত কিন্তু কয়েকদিন আগে প্রথমে মহুয়া মৈত্র পোস্ট করেন, একজনের রিপোস্ট করেন বলা ফলে, যেখানে কিন্তু এখানে তিনি বলেন যে একটা টাকার লেনদেন হয়েছে। তারপর কিন্তু কাকলি ঘোষ দস্তিদার বারাসতের সাংসদ, তিনি কিন্তু গতকাল আমাদের রিয়াকশন দেন যে 20 জন তারা বিদ্রোহী সাংসদ আছে, তারা আদালতে পথে হাঁটতে চাইছেন এবং তারা জুম মিটিং এ ডিসাইডও করেছেন তারা আইনের পথে হাঁটতে চলেছেন। পরবর্তীকালে এটা আরো এগোয়, আবার মহুয়া মৈত্র আবার তিনি পোস্ট করেন সোশ্যাল মিডিয়া পোস্টে, পাল্টা কাকলি ঘোষ দস্তিদার তিনিও পোস্ট করেন। ফলে এই মুহূর্তে কার্যত একটা আকচির জায়গায় চলে গেছে। কেউ সকালে কেউ পোস্ট করছেন, পরবর্তীকালে আজকে যেমন কাকলি ঘোষ দস্তিদার আরজিকর ইস্যু সামনে এনে মহুয়া মৈত্রকে বিঁধেছেন। ফলে এটা কিন্তু প্রতিদিনই কিছু না কিছু এগোচ্ছে। এবং যেটা আমার সঙ্গে কিছুক্ষণ আগেও কাকলি ঘোষ দস্তিদারের কথা হয়েছে, তিনি কিন্তু বলছেন যে তারা এটা আদালতের পথে হাঁটতে চলেছেন, কয়েকদিনের মধ্যেই হয়তো আইনি নোটিশ মহুয়া মৈত্র পেয়ে যাবেন। ফলে এটা কিন্তু আগামী দিনে এই লড়াই যে চলতে থাকবে সেটা বলাই বাহুল্য। এবং সোশ্যাল মিডিয়ার বাইরে এবার সেই লড়াইটা কিন্তু আদালতের পথে হাঁটতে চলেছেন বিদ্রোহী সাংসদরা। অনেক ধন্যবাদ। অর্থাৎ আদালতের অন্দরে এই লড়াই, এই আকচি এবার যেতে চলেছে। মহুয়া মৈত্র সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমরা দেখেছিলাম সরাসরি তিনি নিশানা করেছিলেন এই বিদ্রোহী সাংসদদের, ঘুষ নেওয়ার কথা বলেছিলেন। আরো অনেক বিদ্রোহী সাংসদকে তিনি ব্যক্তিগত আক্রমণ পর্যন্ত করেছিলেন, যার একেবারে পাল্টা উত্তর দিতে দেখা গিয়েছে কাকলি ঘোষ দস্তিদারকে। এমনকি শতাব্দী রায়, দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেস সাংসদ, তারাও কিন্তু সমান তালে উত্তর দিয়েছেন। এবার পুরো বিষয়টা আদালতের অন্দরেই নিয়ে যেতে চাইছেন তারা।
কাকলি ঘোষ দস্তিদার, তার প্রতিক্রিয়া আমাদের কাছে এসে পৌঁছেছে। তিনি কি বলেছেন ফোনে একবার শোনান। বিরূপ, বিদ্রুপ, অপমান, অসম্মান এবং জাতির স্বার্থ, দেশের স্বার্থ বিঘ্নিত করাটাই যার কাজ, যার জন্য তাকে বহিষ্কার করেছিল লোকসভার অধ্যক্ষ মহাশয়, তাকে নিয়ে আমার কিছু বলতে রুচিতে বাধে। দেশের মানুষ জানে যে দেওয়া নেওয়ার পরিবর্তেই এরকম কাজ তিনি করেছিলেন, এবং এখনো যে তিনি বলছেন একটা উৎকোচের কথা, একটা সংখ্যার কথা, সেটা উনি কি করে জানছেন? তাহলে কি উনি যোগাযোগে আছেন দল চেঞ্জ করার জন্য? কেননা যারা আমরা 20 জন সাংসদ দল বদলেছি, আমরা কিন্তু কেউ কোনো টাকা পয়সার লেনদেনে যাইনি, আমরা কিন্তু কোনো এই অঙ্কের কথা জানি না। আমরা অত্যন্ত দুঃখিত, বেদনাহত, এবং আমরা এই অবমানকর যে উক্তি উনি করেছেন, মানহানিকর উক্তি উনি করেছেন, তার বিরুদ্ধে কিন্তু আদালতে যাচ্ছি। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 2-4 দিনের মধ্যেই ওনারা সেই চিঠি পাবেন। দেখুন, সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে এনসিপিআই দাবি করেছে যে তারা গরিবের পাশে দাঁড়ায়, আর সেই এনসিপিআইতে যোগ দিয়েছেন তৃণমূলের প্রতীকে জেতা এই 20 জন সাংসদ। আশা করি এই 20 জন বেইমানকেও সাহায্য করবে যারা আদৌ গরিব নয়। সোশ্যাল মিডিয়ায় এভাবেই কটাক্ষ ছুড়েছেন মহুয়া মৈত্র। পাল্টা তিলোত্তমা প্রসঙ্গ তুলে মহুয়াকে আক্রমণ করেছেন কাকলি ঘোষ দস্তিদার। গরিবের ওষুধ কেনার টাকা অপব্যবহারের প্রতিবাদ করেছিলেন তিলোত্তমা। মহুয়া কি তাকে সমর্থন করেন? প্রশ্ন তুলেছেন দীর্ঘদিনের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। দল ছাড়তেই মহুয়া মৈত্রের নিশানায় বিদ্রোহী সাংসদরা। কোটি কোটি টাকা নিয়ে বিদ্রোহী কাকলিরা, বিস্ফোরক অভিযোগ মহুয়া। তৃণমূলের বিদ্রোহী সাংসদরা অগ্রিম পেয়েছেন 4 কোটি টাকা। 36 মাস পর্যন্ত প্রতি মাসে 1 কোটি টাকা করে পাবেন বিদ্রোহীরা। বিস্ফোরক অভিযোগ করেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। পাল্টা কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন কাকলি ঘোষ দস্তিদাররা। ক্যাশ ফর পেশনের প্রশ্ন তুলে পাল্টা মামলার হুঁশিয়ারি দিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার শতাব্দী রায়। আমরা এই 20 জন গদ্দারকে ইন্ডিভিজুয়াল আমরা ডিসকোয়ালিফিকেশন পেটিশন, সেটা আমি কালকে গিয়ে জমা দিলাম প্রথমে। তারপরে মাননীয় স্পিকারের কাছে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, কল্যাণদা, সৌগতা এবং আমি গিয়ে কথা বললাম। সবার শিক্ষার মান তো এক হয় না, তো অনেকে নিজেরাই হয়তো কনস্টিটিউশন অফ ইন্ডিয়াটা কোনোদিন পড়েনি। একটা গদ্দারকে আমি চ্যালেঞ্জ করছি, ব্যক্তিগত আক্রমণে যাবেন না। অভিষেক কত খারাপ আর কে কি করেছে ওইসবে যাবেন না। আপনারা সোজা দাঁড়িয়ে মাটিতে দাঁড়িয়ে বলুন যে আইনত ভাবে আপনারা কোন ধারায় আপনারা বলতে পারছেন যে আপনারা অ্যান্টি ডিফেকশনে পড়বেন না। 3 নম্বর, রাজনৈতিক দিক থেকে তারা এই বললাম না, এই কোটি কোটি টাকা আর ভয়, কিসের ভয়? ভয় কিসের? আমাকেও ইডি সিবিআই গেছিল, আমার ভয় নেই। ভয় কিসের? ভয় হচ্ছে নিজের সম্পত্তি বাঁচাবো, ভয় হচ্ছে আমার আলামিন মিশনে স্টেক আছে সেটা বাঁচাবো, ভয় হচ্ছে আমার ক্যারিয়ার শেষ, কোন কালে আমি অভিনেত্রী ছিলাম সেটা শেষ, কোথায় 2-3টে শো আছে সেগুলো ক্যান্সেল হবে। ভয় কিসের? বড়দায় আমি ইললিগালি জমি দখল করেছি, হাইকোর্ট আমায় ডান্ডা মারছে, সেগুলো ভয়। ভয় কিসের? নিজের পাপের ভয়। তা আজকে নিজের পাপের ভয় আর টাকা খাওয়ার জন্য গেছে। বহু পরিবারকে ধ্বংস করেছেন যিনি, তার কাছ থেকে নিশ্চয়ই কোনো জ্ঞান আমরা নেব না। যাকে ভারতের সংসদীয় রীতি থেকে তার দেশের সুরক্ষা বিঘ্নিত করে একটা পাসওয়ার্ড কাউকে দেওয়ার জন্য বহিষ্কার করা হয়েছিল, তিনি কত নিয়ে কি করেছিলেন দেশবাসী জানে। এবং তার যে এই অ্যাকুইজিশন বা এইভাবে যে তিনি একটা টাকার অঙ্ক বলে দিচ্ছেন, এর বিরুদ্ধে কিন্তু আমরা একটা আইনি ব্যবস্থা, আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যেই করে নিয়েছি। এই 20 জন সাংসদ যারা অনৈতিকতার বিরুদ্ধে রায় দিয়ে এবং বাংলার জনগণের যে রায় বিধানসভা নির্বাচনে দিয়েছেন সেটা মাথা পেতে নিয়ে আমরা ওই দল থেকে বেরিয়ে অন্য দলে সবাই জয়েন করেছি।
এর মধ্যে কোনো লেনদেনের গল্প নেই। উনি একটা অঙ্ক বলে দিচ্ছেন, লেনদেনের গল্প বলে দিচ্ছেন। কি করে জানলেন? তাহলে কি উনি কোনো অঙ্কর মধ্যে আছেন? যতদূর শুনেছি ওনাকে কিন্তু নেবে না কোনো দল। নৈতিকতা এবং ব্যবহার, চারিত্রিক যে দোষ, সবকিছু নিয়ে ওনাকে কেউ নেবে না। বিদ্রোহী সাংসদদের নিয়ে গতকাল কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবার সেটা শোনাবো। বিস্তারিত প্রায় 1 ঘন্টা আমাদের কথা হয়েছে। আমি লোকসভার তৃণমূলের দলনেতা হিসেবে পৃথকভাবে 20টা ডিসকোয়ালিফিকেশন পিটিশন আজকে মুভ করেছি। এনসিপিআই নামে একটা দল, যার কথা কোনোদিন আজ পর্যন্ত কেউ শোনেনি, সেই দলে যারা নাম লিখিয়েছে বিজেপির থেকে অর্থের বিনিময়ে এবং নিজেদের পিঠ বাঁচানোর কারণে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমরা ডিসকোয়ালিফিকেশন পিটিশন মুভ করেছি। তো আমি যদি তৃণমূল ছেড়ে এনসিপিআই চলে যাই, যেটা তারা দাবি করছে, তার মানে তারা তৃণমূলের সদস্য আর নয়। তাহলে তৃণমূলের সদস্য পদ যদি চলে যায়, এমনি ডিসকোয়ালিফিকেশন হবে। আর দ্বিতীয়, তারা যখন আত্মপক্ষ সমর্থনের কথা বলছে, তখন বলছে আমরা 2/3, সুতরাং আমাদের মার্জার হবে। এখানে 2/3 কি? 28 জন বা 29 জনের মধ্যে যদি 28 জন 29 জনও চলে যায়, তাহলেও সেটা মার্জার নয়, যতক্ষণ না 2/3 অফ দ্য পলিটিক্যাল পার্টি ডিসাইডস টু মার্জ। কে সংবিধানের পক্ষে আর কে সংবিধানের বিরুদ্ধে, সেটা মাননীয় অধ্যক্ষ প্রমাণ করবে। তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে আবার তিনি খুব শীঘ্রই আমাদেরকে ডাকবেন এবং আমাদের কথা তিনি ধৈর্যের সাথে শুনেছেন। আমরা আমাদের কথা রেখেছি, আমরা বলেছি এদেরকে ডিসকোয়ালিফাই করতে হবে। এবং যে সেপারেট ব্লকের কথা বলা হচ্ছে, সেপারেট ব্লক বলে কিছু হয় না। প্রথম কথা বলি, উনি তো বলছেন প্রমাণ দিতে পারেননি বা দিতে হবে ওনাকে একদিন না একদিন। উনি এরকম এত বড় বদনাম তো দিতে পারে না। উনি প্রমাণ ছাড়া কথা বলছেন, ঠিক আছে? এবার সারা ভারতবর্ষ, সারা পৃথিবী যারা মহুয়া মৈত্রকে চেনে, তারা প্রমাণ পেয়ে গেছিলেন যে উনি কি ডিল করে হীরানন্দানীর থেকে টাকা নিয়েছিলেন এবং উনি একমাত্র প্রথম পার্লামেন্টে গিয়ে এক্সপেল হয়েছিলেন। আমাদের 20 জনের কিন্তু কেউ সেটা হয়নি। এখনো পর্যন্ত কেউ কিন্তু টাকা নিয়েছে বলে একটা বিজনেসম্যানের জন্য পাসওয়ার্ড দুবাইকে ট্রান্সফার করেছে, দেশ বিরোধী কাজ করেছে, এরকম কোনো প্রমাণ নেই। ইতিহাস রচনা করেছিলেন। আরে যারা গেছেন তারা এত বড় বড় এই ফেরত দেব, ওর ওই উপহার ফেরত দেব, ওই উকিলের চিঠি দেবো, এত কিছু না বলে তৃণমূলের প্রতীকে জিতে আসা এমপি সার্টিফিকেটটা দিয়ে যান না, তারপর নির্দল হয়ে যাওয়া। আপনারা জিতেছেন তৃণমূল থেকে, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় চারপাশে এদেরই দেখা যেত, তৃণমূলের প্রতীকে জিতেছেন। আবার দেখা যাবে হয়তো অনেকের ক্ষেত্রে খরচেও দেখা যাবে ইলেকশনে এরকমই সব নথি বেরোবে যে পার্টি আর্থিক সাহায্য করেছে ইত্যাদি ইত্যাদি। তাহলে এত বড় বড় কথা বলার কি আছে? এই করব, শুধু নিজের এমপি সার্টিফিকেটটা ফেরত দিয়ে যান মমতা দিকে। ভাই আমি আর এসবে নেই, আমি নির্দল হয়ে জিতে আসছি, এসে আমি আপনাদের বিরুদ্ধে লড়াই করব। এত কোর্টে যাব, ওতে যাব। আগামীকাল বদলের বাংলার প্রথম বাজেট, বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। কিন্তু ডাবল ইঞ্জিন সরকারের প্রথম বাজেটে বাংলার মানুষ কি পেতে চলেছে, ঠিক কোন বিষয়গুলো মাথায় রাখা হচ্ছে বাজেট পেশের আগে, বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, স্বপন দাশগুপ্তের প্রথম বাজেট, ডাবল ইঞ্জিন সরকারের প্রথম বাজেট, প্রচুর মানুষের আশা প্রত্যাশা রয়েছে এই নতুন সরকারের কাছে, ঠিক কোনগুলো ফোকাসে রাখা হচ্ছে? দেখো, স্বপন দাশগুপ্ত যে বাজেট তৈরি করছেন, যা আগামীকাল দুপুর 12টার সময় বিধানসভায় তিনি পেশ করবেন, সেখানে কিন্তু তাকে মাথায় রাখতে হচ্ছে যে আগের সরকারের, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকারের যে 8.5 লক্ষ কোটি টাকার দেনা রয়েছে রাজ্যের মাথায়, সেটাকে মাথায় রেখেই তিনি বাজেট পেশ করবেন। এবং আগ্রহের কেন্দ্রবিন্দুতে অন্যতম জায়গা, বিশেষ করে রাজ্য সরকারি যে কর্মচারীরা রয়েছেন তাদের ডিএ কত শতাংশ দেয়া হবে, নানা চর্চা চলছে। কোথাও বিষয়টা 15% কাছাকাছি পৌঁছাতে পারে এ কথা বলা হচ্ছে। তবে এক লপ্তে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের যে ব্যবধান রয়েছে 42%, সেটা মিটিয়ে দেওয়া সম্ভব নয়। তার কারণ রাজ্যের আর্থিক হাল খুব একটা ভালো জায়গাতে নেই এবং যার দায় সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের ওপরেই বর্তাচ্ছে। তবে যেহেতু ডাবল ইঞ্জিন সরকার, ফলে কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পের যে সুবিধা সেটা এখন এই রাজ্যবাসী পাবে এবং আগামীকালের যে বাজেট পেশ হবে সেই বাজেটে কিন্তু ছত্রে ছত্রে কেন্দ্রীয়
কেন্দ্রীয় প্রকল্পগুলোর কথা থাকবে এবং একই সঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার এই রাজ্যের বিভিন্ন যে সামাজিক প্রকল্পগুলো রয়েছে সেখানে লিকেজ আটকানোর চেষ্টা তারা করছেন। অর্থাৎ উপভোক্তার মধ্যে বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখছি ইতিমধ্যেই ভুয়ো অনেকে রয়েছেন, সেটা সামনে আসছে। সেই উপভোক্তাদের এই লিকেজ আটকানোটা এই মুহূর্তে সরকারের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে বিদ্যুৎ, খনিজ ক্ষেত্রে রাজস্ব বৃদ্ধিও লক্ষ্য। সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গে যে সমস্ত পরিষেবাগুলো জড়িয়ে রয়েছে সেই পরিষেবায় কতটা মানুষের ছাড় পেতে চলেছে, আর্থিক সুবিধা পেতে চলেছে, সেদিকে আমরা নজর রাখবো। অনেক ধন্যবাদ প্রদীপ্ত। রাজ্যবাসী আশা রাখতে পারেন বাজেট ভালো হবে, রাজ্যবাসীর জন্যই বাজেট হবে। এর আগে গত 15 বছর এরকম বাজেট দেখেনি মানুষ, সেরকম বাজেট হবে। এই সমস্তকে নিয়েই আমাদের পশ্চিমবাংলার উন্নয়নের কাজে আমাদের ঝাঁপাতে হবে। বাজেট সুন্দর হবে, ভালো হবে, সমস্ত ক্ষেত্রে অ্যাড্রেস করা হবে এই বাজেটে। এই তো রাজ্য রাজনীতির সাধারণ মানুষের মধ্যে কি প্রতিক্রিয়া হতে পারে তার একটা আভাস আপনাদেরকে দিলাম, কিন্তু সাধারণ মানুষের কি চাওয়া রয়েছে, তারা কি চাইছেন এই মুহূর্তে নতুন সরকারের কাছে? শিক্ষক নিয়োগ থেকে কর্মসংস্থান, স্বাস্থ্যক্ষেত্রে বিশেষভাবে নজর দিক নতুন সরকার, এইটাই চাওয়া সাধারণ মানুষের। শুনুন তাদের বক্তব্য। আমরা বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছিলাম, তাদের সঙ্গে তো অবশ্যই তাদের প্রতিক্রিয়া আপনাদের সামনে তুলে দেবো। তবে এই মুহূর্তে দীপঙ্কর রয়েছেন আমাদের প্রতিনিধি। দীপঙ্কর, তুমি যে জায়গায় রয়েছো, এলাকার মানুষ মানে সাধারণ মানুষের তো একটা আলাদা করে এক্সপেকটেশন। প্রথম কথা, প্রথম বিজেপি সরকার, নতুন সরকার, দ্বিতীয় কথা ডাবল ইঞ্জিন সরকার, যে প্রতিশ্রুতি বারবার দেওয়া হয়েছিল, সাধারণ ভোটাররা তারা কি চাইছে? দেখো, সাধারণ মানুষের প্রত্যাশা কি তা নিয়ে কথা বলবার জন্যই আমরা রয়েছি এখানে। সাধারণ মানুষরা রয়েছেন, কেউ মাস্টারমশাই, আমরা রয়েছি, আমাদের সঙ্গে রয়েছে নবপল্লী বয়েজের প্রধান শিক্ষক, আবার যারা বিভিন্ন অন্য প্রফেশনে আছেন তারা। আমি একটু প্রথমে প্রধান শিক্ষকের কাছে জানতে চাই, বাজেটে আপনাদের কি প্রত্যাশা? বিজেপির সংকল্প পত্রে যে যে প্রস্তাবগুলো রেখেছিল সরকার গঠনের পর, মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব তিনি একে একে আয়ুষ্মান ভারত চালু হয়ে গেছে, লক্ষ্মীর ভাণ্ডার যেটা পরিবর্তিত নাম হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার সেটাও চালু হয়েছে, যুবশক্তি সেটাও কাজ চলছে। আমরা চাইব এই প্রকল্পগুলো যেমন শুরু হয়েছে, পাশাপাশি ডিএ, আমরা যারা শিক্ষকতা করি ডিএ সেটা শ্রীবৃদ্ধি হোক। এবং আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলি, একটু কি বলবেন? প্রত্যাশা বলতে যে সমস্ত আমরা একটা স্কুলেই দাঁড়িয়ে আছি এখন, আমাদের সমস্ত শিক্ষকরা রয়েছেন, যে সমস্ত প্রাক্তন শিক্ষকরা রয়েছেন, বহুদিন আগে রিটায়ার করেছেন, খুব সামান্য তারা পেনশন পান, ডিএটা বাড়িয়ে তাদের যদি একটু সুরাহা করা যায়। আমি যেহেতু আইটি তথ্য প্রযুক্তি কর্মী, আমার কাছে একটা একান্ত অনুরোধ, আমাদের বহু ভাই, আমাদের স্কুলের ভাই বা আমি নিজে যেমন, আমরা এই রাজ্যে থাকতে পারছি না, কারণ আমাদের এই রাজ্যে কোনো কর্মসংস্থান নেই। ঠিক আছে, কোনো ভালো আইটি কোম্পানি আসছে না, তো ওইগুলো যেন একটু আসে। কারণ মুখ্যমন্ত্রীর কাছে আমার একটা একান্ত অনুরোধ, কারণ আমরা আমাদের এই রাজ্যে থাকতে চাই, রাজ্যে থেকে রাজ্যের সেবা করতে চাই। ঠিক আছে, কি বলবেন সাধারণ মানুষ? রাজ্যের মানুষরা চাইছেন কর্মসংস্থান হোক, শিক্ষাক্ষেত্রে উন্নয়ন হোক, রাজ্যের শিল্প আসুক, এই সমস্ত চাওয়া পাওয়া রয়েছে। আমরা আরো বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম, তাদের প্রতিক্রিয়া একবার শুনি। রেল লাইনটা এদিকে হয়নি এখনো পর্যন্ত, ক্যানিং থেকে গদখালি পর্যন্ত যদি রেল লাইনটা হয় তাহলে খুবই সুবিধা হবে। অনেকে অসুস্থের জন্য কলকাতা যাতায়াতের সমস্যা হয়। আমফান, আয়লা, ইয়াসের মুখোমুখি আমরা হয়েছি অনেকবার। আমাদের বাড়ির মধ্যে জল ঢুকে গেছে নদী মাঠ ভেয়ে, এবং সেই জন্য চাচ্ছি যে কংক্রিটের হোক। যেতে গেলে 50 টাকা খরচা, কিন্তু আমরা তো সেই সামর্থ্য তো আমাদের নেই। তাই এরকমভাবে গোসোয়া, বাসন্তী গোসোয়া, এখানটা একটা যা আসা করলে একটা সরকারি বাস থেকে 3-4টে বাস দিলে আমাদের একটু সুবিধা হয়, আমরা তো গরিব মানুষ। স্বাস্থ্য ব্যাপারে দেখতে গেলে হসপিটাল যে আমাদের আছে না, হসপিটালগুলোতে তো সেরকমভাবে কিছুই চিকিৎসা হয় না, সে আমাদের নার্সিংহোম এদিক ওদিক করে ছোটাছুটি করতে হয়। তো এগুলোর জন্য আমি বলবো যে যেন মাননীয় মুখ্যমন্ত্রী যেন কিছু ব্যবস্থা করেন। চাকরি বাকরি তো অবশ্যই, তাদের চাকরি বাকরি হলে একটু দেশের উন্নয়ন তো হবে, এগুলো তো দরকার। কর্মসংস্থান তো প্রত্যেকেই জানে, কর্মসংস্থান তো জিরো জায়গায় চলে গেছে। এখন নতুন সরকারের কাছে আমরা অবশ্যই করব যে এই কর্মসংস্থানটাকে অন্তত খুব প্রিভোট আকারে যদি করে। সরকার চেঞ্জ হয়েছে, দীর্ঘদিনের
মানে দুর্নীতি চুরি ডাকাতিকে বন্ধ করে নতুন সরকার গড়ে উঠেছে। আমরা চাইব বেকার সমস্যার সমাধান আগে হোক। দেখলেন তো নানা অংশের মানুষ তারা পারি, তাহলে মনে হয় উই ক্যান অ্যাচিভ আওয়ার গোল। আমাদের সমিতির তরফ থেকে বা আমাদের ব্যবসায়ী তরফ থেকে আমাদের যে ব্যবসা কাজগুলো আটকে রয়েছে বিভিন্নভাবে, সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া, যেটা আমরা অনেক পিছিয়ে রয়েছি। বিভিন্ন আমাদের অনেক রকম প্রস্তুতি নেওয়া হয়েছিল, কোনোটাই কাজে হয়নি। বর্ধমানের সীতাভোগ মিহিদানার যে ঐতিহ্য, সেটাকে বিশ্ববাজারে নিয়ে যাওয়ার যে প্রস্তুতি আমরা নিয়েছিলাম বা আমাদের যে ইচ্ছা, সেটা যেন পূরণ করুক সরকার। সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে চাকরি, বেকারত্ব। বেকারদের চাকরি কর্মসংস্থানের তার যোগ্যতা অনুসারে, যার যেরকম যোগ্যতা তাকে সেই যোগ্যতা অনুসারে কর্মসংস্থানের যদি একটা ব্যবস্থা করা হয়, তাহলে সেটা হবে সবচেয়ে প্রথম। শিক্ষাটাকে আবার যাতে পশ্চিমবাংলার এখানে প্রচুর ভালো ছেলে মেয়ে আছে, কিন্তু তাদের ঠিক সেইভাবে এক্সপোজার নেই বা তাদের একটা ফ্রাস্ট্রেশন চলে এসছে, তাদের জন্যে যে শিক্ষার অঙ্গনটাকে ঠিক করা দরকার। দেখলেন তো নানা অংশের মানুষ কিভাবে তারা তাদের চাওয়া পাওয়ার কথা বলছেন। প্রত্যেকের মধ্যে একটা কমন জিনিস আছে যে প্রত্যেকেই চাকরি চাইছেন নিজের রাজ্যে, কিন্তু বিরোধীরা তারা কি চাইছেন এই মুহূর্তে শাসক দলের প্রথম বাজেট থেকে বিরোধীরা কিভাবে দেখছেন, একবার শোনাবো তাদের বক্তব্য। পার্টি ক্ষমতায় আসার আগে যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে, সেই নির্বাচনী ইশতেহারে মানুষকে কি প্রতিশ্রুতি দিয়েছে, আমরা বাজেটে তার প্রতিফলন দেখতে চাই। পশ্চিমবঙ্গের শিল্প হোক, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য হোক, পশ্চিমবঙ্গের শিক্ষা হোক, এগুলোই আমাদের দাবি। এই মুর্শিদাবাদ পিছিয়ে পড়া জেলা, এই জেলার জন্য আমাদের অনেক বিশেষ দাবি আছে, সেগুলো বাংলার মুখ্যমন্ত্রীকে লিখিতভাবে চিঠি করে জানিয়েছি, দেখবো তার কি হয়। এটুকু আশা করতে পারি যে কেন্দ্রীয় সরকারের যে বিপুল বকেয়া বৈষম্য আছে রাজ্যে, তো সেগুলো এই সরকার আদায় করার চেষ্টা করবেন। আবার যদি আদায় করেন তাহলে প্রমাণও হয়ে যাবে যে আগের সরকারকে ইচ্ছাকৃতভাবে টাকাটা দেওয়া হয়নি। দুই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে যে স্কিম এবং যে যে প্রকল্প, এই স্কিমগুলো সামাজিক সুরক্ষা যারা পেতেন, এটা যেন সবাই এর সুরক্ষার মধ্যে থাকেন। অর্থাৎ প্রতিহিংসা পরায়ণভাবে উপভোক্তা কমিয়ে দেয়া, উপভোক্তা বাদ দেয়া, ক্রাইটেরিয়া তৈরি করে দেয়া, কয়েক কোটি মানুষ সামাজিক সুরক্ষার মধ্যে ছিলেন, তাদের যেন সেই অধিকার অক্ষুণ্ণ থাকে। নতুন সরকারের বাজেট কি নতুন দিশা দেখাবে, কি বলছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শুনুন তার বক্তব্য। মানুষ অনেক আশা দিয়ে আমাদের নির্বাচিত করেছে। মানুষ একটা বিরাট বড় পরিবর্তন চাইছে। এখন অর্থনীতির মানে আমাদের ভান্ডারে কতটা টাকা আছে সেসব ভেবেচিন্তেই পুরো একটা ব্যালেন্স করে একটা করতে হচ্ছে, কিন্তু একটা দিশা আমরা দেখাবো। যতটাই করতে পারি এই বাজেটে করব, আর সামনের দিনে কি করতে চাইছি সেটা একটু বিস্তারিতভাবে ওটা আমরা উল্লেখ করব। ফুল অ্যান্ড ফাইনালের এই সেগমেন্টে আমরা চোখ রাখবো এবার তোলাবাজির হুমকিতে বা বলা ভালো হুমকির অভিযোগে গ্রেফতার আরও একজন কংগ্রেস নেতা। তোলাবাজি হুমকির অভিযোগে গ্রেফতার আরও একজন তৃণমূল কংগ্রেস নেতা। এবার পুলিশের জালে পূর্ব বর্ধমানের রায়না 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি বামদেব মণ্ডল। তৃণমূল নেতার বিরুদ্ধে মারধর, বালি সিন্ডিকেট চালানোর অভিযোগ রয়েছে। মনোতোষ আমার সহকর্মী, মনোতোষের কাছে জানতে যাবো। মনোতোষ, এখনো পর্যন্ত কি কি অভিযোগ রয়েছে এর বিরুদ্ধে? দেখো, পূর্ব বর্ধমানের রায়না 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বামদেব মণ্ডল, তাকে গতকাল গ্রেফতার করেছে রায়না থানা পুলিশ, এবং তার বিরুদ্ধে মূলত যেটা অভিযোগ যে হুমকি, মারধর এবং বলা যেতে পারে যে রায়নার বিভিন্ন জায়গায় কিন্তু বালি খাত রয়েছে, যে বালির সিন্ডিকেট পরিচালনা করা, এমনটা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এবং এইসব অভিযোগ ভিত্তিতেই রায়না থানার পুলিশ বামদেব মণ্ডলকে গতকাল গ্রেফতার করে এবং আজকে তাকে বর্ধমান আদালতে তোলা হচ্ছে। তাকে পুলিশ হেফাজতের আবেদন ইতিমধ্যে জানানো হয়েছে বর্ধমান আদালতে। ধন্যবাদ মনোতোষ। খাতায় বরাদ্দ, পকেটে শূন্য। ক্যানিংয়ে আবাসের টাকা তৃণমূল কংগ্রেসের কোট আনকোট ভূত খেয়ে নিয়ে চলে গেছে। জাহাঙ্গীর নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে সেই টাকা ঢুকেছে বলে জানা যাচ্ছে। সরকারি আধিকারিকের মুখে টাকা ঢোকার কথা শুনে দিনমজুর তাজ্জব বনে গিয়েছেন। তদন্তের সামনে এসেছে জালিয়াতি। তৃণমূলের বিরুদ্ধে তছরূপের অভিযোগ।
আপনাদের আরও একবার জানাবো, খাতায় বরাদ্দ কিন্তু পকেটে শূন্য। ক্যানিংয়ে আবাসের টাকা তৃণমূলের ভূত খেয়ে নিয়ে চলে গেছে। জাহাঙ্গীর নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। সরকারি আধিকারিকের মুখে টাকা ঢোকার কথা শুনে এই মজুর তাজ্জব বনে গিয়েছেন। আমার সহকর্মী দেবব্রতর কাছ থেকে একটু ডিটেইলে জানতে চাবো। দেবব্রত, মানে একটা তো অ্যাকাউন্ট আছে, সেখানে টাকাটা ঢুকবে, কার অ্যাকাউন্টের টাকা কার কাছে ঢুকছে তার কোনো হিসেব নিকেশ নেই এক্ষেত্রে। মানে এই যে আমরা বলছি যে তৃণমূলের ভূত, আমরা একটু মজা করেই বলছি সার্কাস্টিক্যালি, আসলে ঘটনাটা কি ঘটেছে? দেখো, কার্যত তৃণমূল সরকারের আমলে আমরা দেখেছি কাটমানি, এর আগে আমরা দেখেছি ঘরের যোজনায় কাটমানি, কিন্তু এবার আমরা দেখলাম ক্যানিংয়ে যেটা হলো একদম সম্পূর্ণ অভিনব। রীতিমতো বিডিও অফিসাররা এবং বিএলও স্টাফ তারা তার বাড়িতে ভেরিফিকেশন করতে আসে যে ওই ব্যক্তি প্রকৃতপক্ষে ঘর পেয়েছেন কিনা। ব্যক্তির নাম জাহাঙ্গীর লস্কর, বাড়ি ক্যানিং পশ্চিম বিধানসভার অঙ্গদবেরিয়া গ্রামে। এবার গিয়ে হঠাৎ করে তাকে যখন জিজ্ঞাসা করে আপনি তো টাকা পেয়েছেন কিন্তু আপনি ঘর কেন করেননি, তখন তার উত্তরে রীতিমতো হতবাক হয়ে যান জাহাঙ্গীর লস্কর এবং তার পরিবার, এবং রীতিমতো তারা আকাশ থেকে পড়ে বলে আমাদের কোনো 1 টাকাও পাইনি এবং আমাদের অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকেনি, কিন্তু এই টাকা কোথায় গেল। রীতিমতো জাহাঙ্গীর লস্করের স্ত্রী তিনি বলেন হয়তো তৃণমূলের ভূত এই টাকা কিন্তু খেয়েছে, এবং কারা খেলো, কেন, কাদের কাছে গেল, সেই কোনো সদুত্তর কিন্তু আমি একটু আরেকটু বিষয়টা খুব সংক্ষেপে স্পষ্ট করতে চাইছি দেবব্রত। সেটা হচ্ছে যে ওনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, এই ইনফরমেশনটা পেয়ে তো তারা গিয়েছেন, গিয়ে জানতে পেরেছেন তার কাছ থেকে টাকা ঢোকেননি। এই যে টাকা ঢুকেছে এই ইনফরমেশনটা তারা কোথা থেকে পেলেন? এই যে টাকা যে আদৌ সত্যি ঢোকেনি সেইটাই বা তারা কনফার্ম হলেন কিভাবে? দেখো, খাতা কলমে অফিসিয়ালি তার নামে যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং সেটা অফিসিয়ালি তাদের গভর্নমেন্টের কাছে কিন্তু সেটা নথিভুক্ত রয়েছে, কিন্তু সেই টাকা জাহাঙ্গীর লস্কর কিন্তু ব্যাংক থেকে তোলেননি, কিন্তু তার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকা উধাও হয়ে গেছে। এবং তার পরিবার সূত্রে যেটা দাবি করেছে বিভিন্ন সময় জব কাট করার জন্য বা বিভিন্ন কাজকর্ম করার জন্য বিভিন্ন সময় লোকাল যে নেতৃত্ব রয়েছে তৃণমূল কংগ্রেসের তাদেরকে তারা আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস তারা দিয়েছে। তার থেকে হয়তো তার অ্যাকাউন্ট থেকে টাকা কিন্তু চুরি করার অভিযোগ উঠেছে, অর্থাৎ বিনা অনুমতিতে তার অ্যাকাউন্টের টাকা কিন্তু তাকে তুলে নিয়েছে ঘরের টাকা তৃণমূল কংগ্রেসের কর্মীরা, এবং সেটা কোনো সম্পূর্ণভাবে তার অজান্তেই ঘটনা ঘটেছে। এবং এই নিয়ে তিনি কিন্তু ইতিমধ্যেই ক্যানিং থানার দ্বারস্থ হয়েছেন এবং এই নিয়ে কিন্তু ইতিমধ্যে ক্যানিং থানাতে তদন্তও শুরু করেছে ক্যানিং থানা। বুঝতে পেরেছি দেবব্রত, ধন্যবাদ। এখানে শাসক দলে যারা তারাই করেছে, তৃণমূলে যারা এরাই করেছে। এরা ইচ্ছাকৃতভাবে আমাকে টাকা বাড়ি না দেওয়ার জন্য আমার নামে নতুন অ্যাকাউন্ট করে কাউকে দিয়ে টাকা তুলিয়ে নিয়েছে। এইসব টিএমসি করেছে। তাহলে আপনার ঘরের টাকা খেলো কেন? তাহলে টিএমসি ভূতেরাই খাবে, আর কে খাবে? টাকা পাননি আপনি? না, এখনো পাইনি। আমি তো 2 জায়গায় 3 জায়গায় ঘুরে বেড়াচ্ছি, ভিডিও থেকে পঞ্চায়েত থেকে মেম্বার। পঞ্চায়েত বলছে আপনি আমাদের কাছে কেন এসেছেন, আপনি যান এতে যান মেম্বারের কাছে যান। মেম্বার বলছে আমি কি করে বলবো? আপনার তো ঘরের অবস্থা খারাপ, যদি ঘর পেলে তো আপনার সুবিধা হয়। অবশ্যই সুবিধা হবে। আমরা তো সত্যি বলতে কি এই তদন্ত যদি এই শুভেন্দু অধিকারী এসছে বলে আজ আমার এই তদন্ত হয়েছে বলে আজ আমাদের জানতে পারলাম, না তো এইভাবে কত যে ঘরের আমাকে এরা খেয়েছে ভালোই জানে। আগে এই তৃণমূল সরকার যারা প্রশাসন তারা সত্ত্বে দুর্নীতিতে জড়িত ছিল, এখন তা প্রমাণিত হয়ে গেছে। আজকে যে ঘটনাটি ঘটেছে সেটা সত্য ঘটনা, এর পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে। যে সমস্ত সরকারি আধিকারিকরা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে তাদেরও বিচার হবে। চন্দ্রকোনায় বন্ধ তৃণমূল অফিস থেকে একগুচ্ছ আধার কার্ড এবং জব কার্ড উদ্ধার হলো, কিন্তু সেগুলো সেখানে করছিল কি? বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি অসীম সঙ্গে রয়েছে। অসীম, পার্টি অফিসে কেন আধার কার্ড এবং জব কার্ড থাকবে, কি বলছেন তৃণমূলের নেতাকর্মীরা? একেবারেই, কারণ চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মনোহরপুর উত্তর তৃণমূলের যে বুথ কার্যালয় ছিল সেই বুথ কার্যালয়টি নির্বাচনের পর থেকেই বন্ধ ছিল। আজ কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা সেই বন্ধ কার্যালয় খুলতেই সেখানের আলমারি থেকে বেরিয়ে এসেছে একাধিক আধার কার্ড ও জব কার্ড। দেখো, এ বিষয়ে কিন্তু আমরা লোকাল তৃণমূলের নেতৃত্বের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, কথা বলেছি, কিন্তু কেউ কোনো কিছু প্রতিক্রিয়া দেয়নি এ বিষয়ে। তবে বিজেপি যেটা দাবি করছে যে দুর্নীতি করার জন্য এই সমস্ত
জিনিসগুলো তৃণমূল কার্যালয়ে মজুদ রেখেছিল, সেই সময় তৃণমূল কর্মী সমর্থকরা তারা উপযুক্ত শাস্তির দাবি করেছে। দর্শকদের দেখাচ্ছি তো মানে গুণে শেষ করা যাচ্ছে না এতগুলো আধার কার্ড, মানে আনুমানিক তাও কতগুলো আধার কার্ড উদ্ধার হয়েছে? দেখো, শয়ে আধার কার্ড উদ্ধার হয়েছে, শয়ে আধার কার্ড উদ্ধার হয়েছে, বেশ কিছু জব কার্ডের বই উদ্ধার হয়েছে চালু, যেগুলো হচ্ছে যে নতুন জব কার্ডের বই নয়, যে সমস্ত মানুষরা জব কার্ড করতো, যে এন্ট্রি হতো সেই বইগুলো নিয়ে সেই সমস্ত রানিং জব কার্ডের বই পর্যন্ত উদ্ধার হয়েছে। এখানে তোমাকে ধন্যবাদ অসীম। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। সজলদা, চন্দ্রকোনায় তৃণমূলের পার্টি অফিসে গুচ্ছ গুচ্ছ আধার কার্ড এবং জব কার্ড, আমি তো জানি এই কার্ডগুলো যারা গ্রাহক তাদের কাছে থাকবে, পার্টি অফিসে কি করছে? প্রথমত কথা হচ্ছে, এই যাদের নামে জব কার্ড তাদের আদৌ কোনো ওই মানে আছে, অস্তিত্ব আছে কিনা সেটা তদন্ত করে দেখা উচিত। এই জব কার্ডগুলো অধিকাংশই ভুয়ো হবে এবং এই জব কার্ডেই এদের নামে টাকা ওঠে। আদৌ এই মানুষগুলোর অস্তিত্ব আছে কিনা সেটা জানতে হবে। মানে এরা যেভাবে আধার কার্ড, ভোটার কার্ড, যেভাবে জব কার্ড পাওয়া যাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে যে এইবারটা যদি ওরা কোনোভাবে সুযোগ পেত, তাহলে জনবিন্যাসটা গত 5 বছরে 15 বছরে যা বদলেছে, হ্যাঁ, এই রাজ্যটাকে পুরো বাংলাদেশ বানিয়ে দিত। এই বিষয়ে কোনো ভুল নেই। তো আমার যেটা বক্তব্য, তদন্ত করা হোক যে এই লোকগুলো যাদের নামে জব কার্ড, তাদের যে টাকা উঠতো, তাদের আদৌ কোনো এই পৃথিবীতে, এই ধরাধামে তাদের কোনো অস্তিত্ব আছে কিনা। ধন্যবাদ। 301 সংসদ নম্বর এইখানের এই তৃণমূলের পার্টি অফিসে আপনারা দেখেছেন, আমরা বার করেছি, ওদের বুথ সভাপতি এসে বার করে দেখিয়েছে আমাদেরকে অজস্র আধার কার্ড এবং হচ্ছে জব কার্ড। জব কার্ডের তো 100 দিনের কাজের তো দুর্নীতির শেষ নেই, ভুরি ভুরি দুর্নীতি। লোকের গরিব মানুষের আধার কার্ড পার্টি অফিস থেকে নিয়ে এসে, যেহেতু তারা বিরোধী পার্টি বা বিজেপি বা অন্যান্য রাজনৈতিক দলের সমর্থক, সেই কার্ডগুলো তাদেরকে না দিয়ে, গরিব দুর্ভাগা মানুষকে না দিয়ে নিজেরা করায়ত্ত করে এখানে 100-এর পর 100 জব আধার কার্ডগুলোকে সব রেখেছে। এর আমরা আইনানুগ ব্যবস্থা চাইছি। এবার গ্রেপ্তার তৃণমূল পরিচালিত গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি। বধূ নির্যাতনের অভিযোগে জালে ইলা বাগচি। বনগাঁর তৃণমূল নেত্রীর উদ্দেশ্যে চোর কটাক্ষ বিজেপি কর্মীদের। বধূ নির্যাতন কেস করেছে? বধূ নির্যাতন কেস করেছে। বৌমা তো 4 বছর আমার বাড়িতে থাকেই না, আমার ছেলের সাথে 6 মাস সংসার করিনি। বধূ নির্যাতন গেট লাগেনি, গেটটা বলো, গেটটা বলো। এটা এর ভিতরে কি রাজনীতি আছে? না, কোনো কারো যদি রাজনীতি থেকে থাকে সেটা আমি বলবো। কেস হয়েছে কি হয়েছে কিছুই জানি না। পুলিশ গিয়ে নিয়ে এসেছিল বাড়িতে? চলেন থানায়। শাশুড়ি ইলা বাগচির নামেই আমি অভিযোগ করেছি, ইভেন আমার বরের নামেও করেছি আমি, কারণ বিয়ের পর থেকেই ছোট ছোট জিনিসটি প্রচুর অশান্তি হয়েছে আমাদের মধ্যে। ইভেন মানে বাপের বাড়ির তরফ থেকে প্রচণ্ড কটূক্তি করতো। মা হচ্ছে আশকারা দিচ্ছে, মা এই করছে, তারপর হচ্ছে বাবার কাছ থেকে তুমি বলো এটা আনার জন্য, ওটা আনার জন্য, নানানভাবে টর্চার করেছে, আমার গায়ে হাত তুলেছে মানসিকভাবে। আর তখন আমার শাশুড়ি বারবার করে হচ্ছে আমাকে বলতো, আমি তো পঞ্চায়েত সমিতির সভাপতি, তুই আমার কিচ্ছু করতে পারবি না। তৃণমূলের আমলে 100 দিনের কাজে দুর্নীতি, নন্দীগ্রামের সুপারভাইজারের বাড়ি ঘিরে তাই এবার বিক্ষোভ দেখাচ্ছেন যারা দিনের পর দিন এই দুর্নীতির শিকার হয়েছেন সেই গ্রামবাসীরা। গ্রামবাসীদের জব কার্ড রেখে দেওয়ার অভিযোগ সুপারভাইজারের বিরুদ্ধে। আর কি কি অভিযোগ আমি জানবো আমার সহকর্মী কনিষ্কর কাছ থেকে। কনিষ্ক, যারা এখন এই সময় এই মুহূর্তে এসে তাদের ভয় কাটিয়ে ভরসার জায়গা থেকে ক্ষোভ দেখাচ্ছেন, বিক্ষোভ প্রদর্শন করতে পারছেন, তাদের দিনের পর দিন যে ক্ষোভ উগরে দিচ্ছেন, এই মানুষটার বিরুদ্ধে তাদের কি কি অভিযোগ? দেখো, মূলত যারা আজকে বিক্ষোভ দেখাতে এসছে নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের এই আমরাতলা গ্রাম পঞ্চায়েত এলাকার 100 নম্বর বুথের যে ঘটনাতে, তারা বলছেন যে দীর্ঘদিন এলাকার যেসব দাপটে তৃণমূল নেতা ছিল তাদের আস্পর্ধাতেই এই সুপারভাইজার কার্যত দাপট দেখিয়েছে এতদিন।
যে কারণে তাদের জব কার্ড পায়নি এবং তাদের প্রকৃত প্রাপ্য যেটা দীর্ঘদিন ধরে তারা কাজ করে সেটাও পায়নি। কার্যত সেই যে নিজেদের কাজ করার যে অর্থ সেটা থেকে যেমন বঞ্চিত হয়েছে, পাশাপাশি নিজেদেরও 100 দিনের কাজের যে পরিচয়পত্র সেটাও কার্যত সেখান থেকেও বঞ্চিত। দীর্ঘদিন ধরে এই অন্যায় অত্যাচারের কার্যত তারা মুখ বুঝে সহ্য করেছে। পরবর্তীতে দেখা যায় এই যে পরিবর্তনের সরকার আসার পরেই কিন্তু রীতিমতো তারা সাহস জুগিয়েছে এবং এই নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের আমরাতলা গ্রাম পঞ্চায়েতের সুপারভাইজার তিনি মঞ্জুরানী গিরি, তার বাড়ি ঘিরে রীতিমতো মহিলা থেকে পুরুষ প্রত্যেকেই বিক্ষোভ দেখাচ্ছে। এই মুহূর্তে কিন্তু নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী এসেছে এবং মহিলাকে বাড়ি থেকে উদ্ধার করে নন্দীগ্রাম থানার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। সমগ্র বিষয়টা আগের দিকে কি হয়, মহিলার বিরুদ্ধে কোনো রকম আইনি পদক্ষেপ হয় কিনা, পুরো বিষয়টা দেখার রয়েছে। শুভ, ধন্যবাদ কনিষ্ক। প্রধান দিদিরা যে মঞ্জুরির কাছে তো জব কার্ডটা আছে, মঞ্জুরি দিয়ে আমাকে বললো আমার কাছে জব কার্ড আছে, তুই আমার বাড়িতে গিয়ে নিয়ে আসবি। আমি 1 সপ্তাহ পরে এসে বলছি দিদি আমাকে জব কার্ডটা দাও, না তো যে নাঙাকে ভোট দিছু তো সে নাঙা তোকে দিয়ে দিবে। ফিজিক্যাল কার্ডে যে ঘরটা, সেই ঘরটা ওরা তাও আমার কেটে নিচ্ছে, তাও আমার ঘরটাও দেয় না আমাকে। মিছামিছি ওরা অভিযোগ করে যে মানে কাজ করছি টাকা পাবো, কিন্তু সিংপল্লিতে দেখে এলে কেউ ওরা একটা পুকুরে আর একটা খাল খননে করছিল। অনেকদিন আগে ওদের পেমেন্ট দেওয়া হয়ে গেছে, কিন্তু এখন বলছে জব কার্ড আমি সব নিয়ে এসেছি। নিশ্চয়ই জানেন আপনারা যে KYC হচ্ছে জব কার্ডে, সবার বাড়িতে সবার জব কার্ড আছে, কিন্তু একজন বলছে যে আমার জব কার্ড, মালবিকা বলছে যে আমার বাড়িতে আছে, কিন্তু ওর ঘরের নাম ছিল, নতুন জব কার্ডে ওর নামও ছিল, কিন্তু ওর ঘরের নামটা কেটে যাওয়ার দরুনে ওর জব কার্ড মানে সেখান থেকে দেয়নি আর নিয়েও আসেনি। কেন আমাদের হাতে তো আর একার জব কার্ড দেবে না ক্যান্ডিডেট ছাড়া। কিন্তু ওই দিদিকে আমি বলেছিলাম যে অফিসে যাবে, সেখানে জব কার্ড কিন্তু তৈরি হয়েছিল, কিন্তু ঘর না হওয়ার কারণে জব কার্ডটা হয়তো দেবে না। 1.5 ঘন্টা বৃষ্টিতে কৈখালী দুয়ারে সমুদ্র, জমা জলে বিপত্তি, গর্তে কাত হয়ে গেল অ্যাপ ক্যাব। কোনো রকমে গাড়িতে থাকা 2 যাত্রীকে উদ্ধার স্থানীয়দের। এখনো আটকে গাড়ি সরানোর চেষ্টা চলছে। দেখুন কি ভয়ানক অবস্থা। এই যদি অবস্থা হয়, কোথায় গর্ত রয়েছে মানুষ তো কিছু বুঝতেই পারবে না। 1.5 ঘন্টা বৃষ্টি হয়েছে, তাতে দেখুন। এবং এটা কিন্তু এবার নতুন নয়, যতবার বৃষ্টি হয় ততবার এরকম ছবি ধরা পড়ে। আর রাস্তায় যদি গর্ত থাকে, আমরা জানি যে গার্ডরেল দিয়ে সেই জায়গাটাকে ঢেকে মানে গার্ড করে দেওয়া, মানুষ যাতে বুঝতে পারে ওখানে গর্ত রয়েছে। নিজের পক্ষে একটা লাল পতাকা সেখানে লাগিয়ে দেওয়া, লাল কাপড় লাগিয়ে দেওয়া যাতে ওই গর্তের মধ্যে, যাতে মানুষ সেখানে সচেতন থাকতে পারেন। দেখুন কোনো ব্যবস্থাই ছিল না। একটা গাড়ি এভাবে কাত হয়ে যেতে পারে? আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি রঞ্জিত। রঞ্জিত, মানুষ তো বলবো প্রাণ হাতে নিয়ে রাস্তায় বেরোচ্ছে। একদমই দেখো, 1.5 ঘন্টার মাত্র বৃষ্টি এবং তাতেই কিন্তু বেহাল পরিস্থিতি। জমা জলে বিপত্তি, উল্টে গেল অ্যাপ ক্যাব, যাত্রীবাহী অ্যাপ ক্যাব। এবং কৈখালী থেকে চিনার পার্কের অভিমুখে যাওয়ার পথেই জমা জলে বিপত্তি এবং গর্তে পড়ে গেল সেই অ্যাপ ক্যাব এবং গাড়িতে থাকা 2 জন যাত্রীকে তৎপরতার সঙ্গে নামিয়ে আনে স্থানীয়রা। ড্রাইভারও তৎপরতার সঙ্গে নেমে যায় এবং ঘটনাস্থলে এই মুহূর্তে কৈখালী ট্রাফিক গার্ডের পুলিশ স্থানীয় লোকজনদের চেষ্টায় সেই গাড়িটি গর্ত থেকে তোলার চেষ্টা করছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, সেখানে যে একটা বিরাট গর্ত ছিল, তার যে সাবধানতার জন্য কোনো ধরনের গার্ডরেল বা সাবধানতা অবলম্বন করেনি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে, ফলেই এই বিপত্তি। এই মুহূর্তে কিন্তু সেই জায়গাটি গার্ডরেল করে আটকে দেওয়া হয়েছে এবং সেই অ্যাপ ক্যাবটি তোলার চেষ্টা করছে কৈখালী ট্রাফিক গার্ডের পুলিশ। ধন্যবাদ রঞ্জিত। ভয়ানক অবস্থা, ভয়ানক ছবি। আর এই ভারী বৃষ্টিতে কলকাতা বিভিন্ন জায়গাতেই কিন্তু এরকম একই পরিস্থিতি, জল যন্ত্রণা। এখনো জল জমে রয়েছে বেশ কিছু জায়গায়। চাঁদনীতে গাছ ভেঙে পড়েছে, ঠনঠনিয়া থেকে বেহালা জল থই থই একাধিক এলাকা, সল্টলেকের একাংশে বৃষ্টি, জমা জলের দুর্ভোগ এবং বারাসাত হাওড়াতেও ভোগান্তি।
হ্যাঁ, অনেকেই বলছে যে আজ ছুটির দিন, সমস্যা হয়তো হবে না, কিন্তু অনেকে আজকেও বেরিয়েছেন, কাজে বেরোতে হয়েছে। নিট ইউজি হচ্ছে, নিট পরীক্ষা চলছে, নেট পরীক্ষা চলছে আমরা জানি। সেই নেট ইউজি পরীক্ষার বিভিন্ন জায়গায় সেন্টার পড়েছে। এই বৃষ্টি মাথায় নিয়ে তাদেরকে পরীক্ষায় ঢুকতে হয়েছে। এবার বেরোনোর সময় তারা বাড়ি ফিরবেন কি করে, এটাই তো সমস্যা। সেক্টর 5 এবং চাঁদনী, মানে দু প্রান্তের ছবি আপনাদেরকে দেখাবো, কি অবস্থা দেখুন। সকাল থেকে কলকাতায় ঝড় বৃষ্টি। কলকাতায় ঝড়ের জেরে ভেঙে পড়ল সুবিশাল কৃষ্ণচূড়া গাছ। সেন্ট্রাল এভিনিউতে এই যে গাছটি এখন দেখানো হচ্ছে, ফুটপাতের উপরে ছিল গাছটি এবং হঠাৎই এই গাছটি ঝড়ের সময় ভেঙে পড়ে। প্রত্যক্ষদর্শীদের মতে সেই সময় একটি বেসরকারি বাস পাস করছিল রাস্তা দিয়ে, অল্পের জন্য রক্ষা পায়। তারপরেই কর্পোরেশনের লোকজন এসে সেই গাছ কেটে কিন্তু রাস্তা পুরোপুরিভাবে পরিষ্কার করে দেওয়া হয়েছে এবং গাছটি ভেঙে পড়ার পরে একেবারে রাস্তার ওপারে পর্যন্ত চলে যায়। যদিও এখনও সূত্র মারফত জানা যাচ্ছে কোনো হতাহতের সম্ভাবনা নেই এবং কেউ হতাহত হয়নি, যদিও অল্পের জন্য রক্ষা পেল বেসরকারি বাস, এমনটাই জানাচ্ছে প্রত্যক্ষদর্শীরা। ক্যামেরায় অমিতের সঙ্গে সৌভিক সরকার, টিভি 9 বাংলা। বর্ষা এলেই সেক্টর 5-এর জল যন্ত্রণার ছবির কোনো পরিবর্তন নেই। রবিবার যে বৃষ্টি হলো মুষলধারায়, সেই মুষলধারায় বৃষ্টিতেও দেখা যাচ্ছে সেক্টর 5-এর ছবিটা আমরা দেখাচ্ছি, আমার সহকর্মী তুষার ঘটক দেখাচ্ছে। মূলত এটা আমরা দেখাচ্ছি কলেজ মোড়ের ছবি। কলেজ মোড়ের রাস্তা যেদিকে রাস্তাটা করুণাময়ীর দিকে যাচ্ছে, সেই রাস্তায় জল জমে রয়েছে এবং তার পাশাপাশি যে রাস্তাটি চলে যাচ্ছে এসডিএফের দিকে বা যে রাস্তাটি নিউ টাউনের দিকে যাচ্ছে, এই চারদিকেই যথেষ্ট পরিমাণ জল জমেছে। কিছু সময় আগে পর্যন্ত প্রায় হাঁটুর কাছাকাছি জল ছিল, যদিও জল নিষ্কাশন দ্রুত হচ্ছে, ফলে জলের উচ্চতা সময়ের সঙ্গে সঙ্গে যত দ্রুত সম্ভব জলের উচ্চতা কমে যাচ্ছে। তবে জল যন্ত্রণার ছবি যারা এই সেক্টর 5 চত্বরে যারা বিভিন্ন বেসরকারি সংস্থায় কর্মরত, তারা বলছেন সময়ের সঙ্গে সঙ্গে কোনো পরিবর্তন। এই যে গাড়ি যাচ্ছে, ছবিটা দেখাবো, গাড়ি যাচ্ছে, প্রায় গাড়ির চাকার অর্ধেক সমান চলে যাচ্ছে, বাসের প্রায় ভেতর পর্যন্ত জল ঢুকে যাচ্ছে। ফলে এই জল যন্ত্রণার ছবির কবে অবসান হবে সেদিকে নতুন সরকার যাতে নজর দেয়, সেই দিকে অনুরোধ করছেন এই সেক্টর 5-এর যারা বেসরকারি সংস্থার কর্মী থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই। ক্যামেরা তুষার ঘটকের সঙ্গে সুজয় পাল, টিভি 9 বাংলা, কলকাতা। মহেশতলা বজবজ ট্রাঙ্ক রোডে দুর্ঘটনা, পা বাদ গেল এক ব্যক্তির। বৃষ্টির জন্য সম্প্রীতি উড়ালপুলে পিলারের নিচে দাঁড়িয়েছিলেন এক ব্যক্তি, সেই সময় ডাম্পারের ধাক্কায় পা বাদ চলে গেল ওই ব্যক্তির। মর্মান্তিক দুর্ঘটনা। মহেশতলা বজবজ ট্রাঙ্ক রোডে দুর্ঘটনাটি ঘটে, এক ব্যক্তির পা বাদ চলে যায়। বৃষ্টির জন্য তিনি সম্প্রীতি উড়ালপুলে পিলারের নিচে দাঁড়িয়েছিলেন, সেই সময় ডাম্পারের ধাক্কায় তিনি গুরুতর আহত হন এবং তার একটি পা বাদ চলে যায়। সৌভিক আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সৌভিক, কিভাবে এই ঘটনাটি ঘটলাম একটু যেটুকু জানতে পেরেছি দর্শকদের জানা, তোমার কাছ থেকে একটু বিস্তারিতভাবে জানতে চাইবো, পা বাদ চলে গেল কিভাবে? একদমই তাই। দেখো, অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। তোমাকে জানিয়েছি এটা হচ্ছে 109 নম্বর পিলার, সম্প্রীতি ওরালপুরের মহেশতলা মোল্লার গেট অঞ্চল। সেখানে যখন খুব জোরে বৃষ্টি পড়ছিল, সেই সময় এক ব্যক্তি দাঁড়িয়েছিল সম্প্রীতি ওরালপুরের নিচে এবং একটি 16 চাকার কন্টেনার যেটা আসছিল জিঞ্জিরা বাজার থেকে মহেশতলার দিকে যাচ্ছিল, সেই গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে যে পিলারের নিচে ওই ব্যক্তি দাঁড়িয়েছিল সেই পিলারে গিয়ে ধাক্কা মারলে একেবারে গাড়ির সামনের দিকে অংশে পড়ে যায় সেই ব্যক্তি এবং ঘটনা রক্তাক্ত পড়ে থাকে। সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষজন তাকে নিয়ে প্রথমে স্থানীয় হসপিটাল এবং তারপরে সেখান থেকে কলকাতায় শিফট করা হয়েছে। তবে যেটা জানা যাচ্ছে যে ওই ব্যক্তির একটি পা বাদ গেছে এবং একটি পায়ের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এখনো পাওয়া যায়নি। ময়নাগুড়ির ছবি এবার দেখাবো, সেখানেও ভয়াবহ দুর্ঘটনা, 4 জনের মৃত্যু হয়েছে। দাঁড়িয়ে থাকা ট্রেলারের পিছনে সরকারি বাসের ধাক্কা। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি নীলেশ্বর সঙ্গে রয়েছেন। নীলেশ্বর, মানে এই দুর্ঘটনা যেভাবে দেখতে পাচ্ছি, সরকারি বাসের সামনের অংশটা একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে তো ভয়ানক, মানে এতটা গতিতে ছিল এই বাসটি। দেখো, ঠিক এই প্রশ্নটাই কিন্তু উঠছে যে একটা দাঁড়িয়ে থাকা গাড়ি তাকে কিভাবে একটা সরকারি বাস এইভাবে ধাক্কা মারলো এবং যার জেরে অন্তত এখনো পর্যন্ত 4 জনের প্রাণ চলে গেছে, 30 জন আহত।
এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে এখান থেকে জলপাইগুড়ি যে মেডিকেল কলেজ আছে সেখান থেকে এখনো দুজনকে রেফার করা হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। একটি বাচ্চার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং আরো কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় আছে। এখানে ইতিমধ্যেই বিভিন্ন আধিকারিকেরা এসেছেন এবং যেটা জানা যাচ্ছে সন্ধ্যাবেলায় মন্ত্রীও আসতে পারেন। এই গোটা ঘটনা কি হয়েছে তা দেখে মুখ্যমন্ত্রীকে রিপোর্ট একদম অনেক করবেন। অনেক ধন্যবাদ নীলেশ্বর। টিকিট ছাড়া ট্রেনে উঠলে এবার দ্বিগুণ জরিমানা দিতে হবে। নিয়মে বড় পরিবর্তন এনেছে ভারতীয় রেল। আগে এই ক্ষেত্রে ন্যূনতম জরিমানা ছিল 250 টাকা, আর নতুন নিয়মে ন্যূনতম জরিমানা বেড়ে 500 টাকা করা হয়েছে। বিপজ্জনক সামগ্রী নিয়ে গেলে 10,000 টাকা পর্যন্ত জরিমানা। অনুমতি ছাড়া রেল এলাকায় প্রবেশেও জরিমানা দিতে হবে। পুরুষ যাত্রী যদি অনুমতি ছাড়া মহিলাদের জন্য সংরক্ষিত কোচ, আসন বা কেবিনে প্রবেশ করেন তাহলে 2,500 টাকা জরিমানা দিতে হবে। জরিমানা না দিলে বিষয়টি আদালতে যাবে এবং সেখানে 5,000 টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। বিভিন্ন অপরাধ ও নিয়ম ভঙ্গের ক্ষেত্রে জরিমানার অঙ্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের নতুন নিয়ম অনুযায়ী কোনো যাত্রী নিয়ম ভঙ্গ করলে প্রথমে তার বিরুদ্ধে জরিমানা ধার্য করা হবে। নির্ধারিত জরিমানা না দিলে তবেই বিষয়টি আদালত পর্যন্ত গড়াবে।